মুঘল আমলে এই বাংলা হয়ে উঠেছিল সুবর্ণ বণিকের দেশ, যেখানে নদীগুলো ছিল রক্তের মতো প্রাণবন্ত আর বন্দরগুলো ছিল পৃথিবীর বুকে এক সোনার দরজা। সময়টা ষোড়শ শতাব্দীর শেষ দিক। মুঘল সাম্রাজ্য তখন তার শিখরে। আকবরের রাজত্বে বাংলা হয় সুবাহ বাংলা, মুঘল প্রশাসনের এক সমৃদ্ধ প্রদেশ। এর রাজধানী ছিল ঢাকা, কিন্তু এই ঢাকা তখনকার ছোট্ট শহর নয়। এটা ছিল বাণিজ্যের রাজধানী, যেখানে ইউরোপের পর্তুগিজ, ডাচ, ফরাসি, ইংরেজ সবাই আসতো সোনা, রেশম আর মশলার খোঁজে। বাংলার তাঁতি, বণিক আর জেলে এরা ছিল সেই সময়কার আসল নায়ক। ঢাকার মসলিন, মুর্শিদাবাদের সিল্ক, চাঁদপুরের চিনি আর নদী বেষ্টিত বন্দরগুলোর মশলা, এই সব কিছু সারা পৃথিবীতে মেড ইন বাংলা নামে পরিচিত ছিল। ইউরোপের অভিজাত নারীরা গর্ব করে পরতেন ঢাকার মসলিন, যা এতটাই সূক্ষ্ম ছিল যে বলা হয় এক গজ কাপড় পুরো একটি আংটির ভিতর দিয়ে চলে যেত। মুঘল শাসকরা শুধু রাজনীতি নয়, অর্থনীতিতেও নজর দিয়েছিলেন। গভর্নর ইসলাম খান তখন রাজধানীর রাজমহল থেকে ঢাকা স্থানান্তর করেন। তখন থেকেই শুরু হয় ঢাকার সুবর্ণ যুগ। মুঘল প্রশাসন নদীপথে বাণিজ্য নিরাপদ করেছিল। ঢাকা, চট্টগ্রাম, হুগলি, মুর্শিদাবাদ হয়ে ওঠে আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র। মুঘল আমলের বাংলা শুধুই ব্যবসায় নয়, ছিল কাব্য, সংস্কৃতি, স্থাপত্য আর সংস্কৃতির এক মেলবন্ধন। মুঘল স্থাপত্যে তৈরি হয়েছিল লালবাগ কেল্লা, সোনারগাঁওয়ের বাগান বাড়ি আর নদীর ধারে বণিকদের প্রাসাদ। ঢাকায় তখন মুসলিম, হিন্দু, পর্তুগিজ, আর্মেনিয়ান, আফগান সবাই একসাথে বসবাস করত। এক শহর, এক নদী, এক প্রাণে বাঁধা এই বাংলা হয়ে উঠেছিল সংস্কৃতির মেলবন্ধন। কিন্তু এই সোনালী দিনের অবসান হলো ধীরে ধীরে। মুঘল সাম্রাজ্য দুর্বল হলো আর ইউরোপের কোম্পানিগুলো শুরু করলো ক্ষমতার খেলা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন বাংলার রাজনীতিতে প্রবেশ করে। তখনই শেষ হতে থাকে সুবর্ণ বণিকের দেশ এর স্বপ্ন। যেই নদীগুলো একসময় সোনা বয়ে আনত, সেই নদীগুলো ধীরে ধীরে হয়ে গেল নীরব। শুধু ইতিহাসের পাতায় রয়ে গেল এক নাম, মুঘল বাংলার সোনার যুগ।